হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো তোমরা। আমরাও খুব ভালো আছি। এখন দেখো আমরা বকখালিতে বিচের সামনে আছি, সমুদ্রের সামনে। এখানে প্রচুর লোকজন। তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এখন আমরা এই সামনের দিকে যাচ্ছি। তারপরে দেখো হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চেয়ার নিয়েছি, চেয়ারে বসেছি। ওখানেই চেয়ার ভাড়া পাওয়া যায়। তো দেখো আমরা সবাই মিলে এখানে বসেছি, ওরাও রয়েছে। ওরা এখানে বসে ফোন দেখছিল। কি করছো তুমি এইখানে? এদিক তাকাও। তারপরে দেখো আমরা সবাই মিলে মাছ ভাজা খাবো, তার জন্য দোকানে চলে এসেছি সবাই মিলে। আর এখানে মাছ দেখা হচ্ছে, কে কি মাছ খাবে, কি মাছ নেওয়া হবে আর কি পছন্দ করা হচ্ছিল। তার মধ্যে আমাদের মাছ নেওয়া ঠিক হয়ে গেল। তোমাদের একটু ভালো করে দেখিয়েছি। দেখো কত রকমের মাছ রয়েছে, কাঁকড়া রয়েছে, সব মাছ ভাজা এখানে পাওয়া যায়। আর তোমাদের দাদাভাই দেখো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে, মাছ ভাজা দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমরা ওপাশটায় বসেছি। তো দেখো আমাদের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো তোমাদের দাদাভাই নিয়েও নিয়েছে, এক একটা প্লেট করে নিচ্ছে আর সবাইকে দিচ্ছে। তো এই যে দেখো আমি একটু বললাম আমাদেরকেও দেখিয়ে দাও। তো এই যে দেখো আমাদের মাছ ভাজা খেয়ে আমরা এই যে হোটেলের দিকে চলে যাব। আর এইখানে আরেকটা দারুণ জিনিস দেখো, আমরা এখন খেতে এসেছি। খেতে এসে দেখি এই যে দাদাটা কত সুন্দর ভাত দিচ্ছে, কত সুন্দর সিস্টেমে। তো দেখো কতগুলো প্লেট একসাথে দিল। আর আমরা এখন খেতে বসে গেছি সবাই মিলে। ওদের দুজনকে দিয়ে যায়নি, তার কারণ ওরা হচ্ছে রুটি তরকা খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি পরের দিন সকালবেলা আর কি একটু কোথায়, পার্ক। পার্কে না, আমরা সমুদ্রের ওখানে পার্কে, মানে ঠিক আছে জানি। চলো ঘুরে আসি। তো চলো টাটা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন এই যে দেখো তিনজনে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের ঘরটায়, তালা দিচ্ছে। আর আমরা যাবো এখন নিচের দিকে। চলো তোমরা ভিডিওটা করতে দেখতে থাকো। তো সামনেই দেখো একটা সুন্দর জায়গা রয়েছে। আমরা তিনজন মিলেই এসেছি এখানে ঘুরতে। আর এখানে দেখো একটা মিনি জঙ্গল, মিনি ফরেস্ট রয়েছে, সেখানেই আমরা ঘুরতে যাচ্ছি। তো চারিদিকটা খুব সুন্দর নেট দিয়ে ঘেরা রয়েছে। আর অনেকগুলো না, মানে অনেক অনেক গাছ লাগানো রয়েছে, ছোট ছোট পুকুর মতন রয়েছে। তো এখানে নাকি আগে কুমির ছিল, হরিণ ছিল। তো সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো একটা বনদেবীর মন্দির রয়েছে। আমি ফার্স্ট টাইম বনদেবীর মূর্তি দেখলাম, আগে কোনোদিনও দেখিনি। এই যে বাঘের উপরে বসা, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর তারপরে আমরা দেখো এখন বেরিয়ে গেছি অন্য আরও অনেক জায়গা ঘুরবো, তার জন্য টোটোতে রয়েছি আমরা এখন। আর এই জায়গাটা এতটা সুন্দর, তাই তোমাদের একটু শেয়ার করলাম। দেখো প্রচুর এইখানে পুকুর মতন রয়েছে, বিল রয়েছে আর কি ওখানে। তারপরে ভেড়ি রয়েছে, মাছের চাষ করা হয়। আর তার সাইডে সাইডে প্রচুর গাছ লাগানো রয়েছে। চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবে, কেউ স্কিপ করে দেখবে না। চলো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা আচ্ছা, এইটা হেতাল গাছ, হেতাল বাগান। তো দেখো গাইস, এই যে সরু সরু লম্বা লম্বা পাতা দেওয়া যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে হেতাল গাছ, যেটা চাঁদ সওদাগরের হাতে থাকতো সেই বাগান। চলো দেখো এখানে আমরা যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে তোমাদের দাদা ভাই আর সোনা দেখো ছাতা নিয়ে আগে আগে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে ওর কাকাইরা, তো ওরাও যাচ্ছে আর আমিও যাচ্ছি, পেছনের সবাই মিলে আমরা যাচ্ছি। আর আমার ছেলে তো খুব মজা, আমাকে দরকারই হচ্ছে না, ওর পাপার সাথেই চলে যাচ্ছে। আর আমি এই যে দেখো একটুখানি তোমাদেরকে সব কিছু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। আর এইখানে যেন আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা আসেনি। আর এখানে আমরা এখন লঞ্চে বসে রয়েছি। তো দেখো লঞ্চে বসে রয়েছি, লঞ্চটা এখনও ছাড়িনি, সবাই উঠছে, তারপরে ওঠা হয়ে গেলে। আর আমার ছেলে দেখো কত সুন্দর চশমা রেখেছে পেছনে, সেটা আর কি বলছিল। আর এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, সবার মতন ছবি তুলছে, এই যে সবাই যার যার মতন ব্যস্ত। আর এরা দুইজন গল্প করছে। আর এই যে আর এখন আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর দেখো সাইডের দৃশ্যটা কত সুন্দর দেখতে লাগছে। আমরা এখন যৌমদ্বীপ ঘুরতে যাচ্ছি।
তো চলো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। আর এইখানে একটা কাকু আছে, ওই গাইডনেস কাকুটা সব কিছু বলবে, তোমরা দেখতে থাকো। ছিল এখন কেন সরকার নোম্যান্স প্ল্যান করে দিয়েছে, কি কি কারণ দেখিয়েছে, সব কিছু আপনারা জম্বুদ্বীপে গিয়ে জানতে পারবেন। প্রথমেই আমি মহানা স্ট্রাকচারটা বলে নেবো, তারপরে জম্বুদ্বীপে গিয়ে অনেক সময় ধরে বলতে হবে, ওখানে গিয়ে ভোটটাকে নোংর করে দাঁড় করিয়ে স্প্রে করে আবার আপনাদের বলে ফিরিয়ে আসা হবে। তাহলে মহানা স্ট্রাকচারটা বলে নিচ্ছি, আপনারা শুনুন। আপনারা এই যে যেটি থেকে মঞ্চে উঠছেন, এই খাড়িটা দিয়ে যাচ্ছেন, এই খাড়িটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক, ব্রিটিশদের নামে। এটা আপনারা মনে করতে পারেন কেন? ভারতবর্ষে ব্রিটিশরা 200 বছর আগে তো করে গেছে, যখন যে লর্ড সাহেব আমাদের মক্কালের বুকে শাসন করেছেন, ওদের স্মৃতি এখনো পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। যেরকম আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ফেজারগঞ্জ, ফেজার সাহেব ছিলেন বলে ফেজারগঞ্জ। হেনরি আইল্যান্ড, হেনরি সাহেব ছিলেন বলে হেনরি আইল্যান্ড। সেই এটাতেও এডওয়ার্ড সাহেব ছিলেন বলে এই গাড়িটার নাম হয়েছে এডওয়ার্ড ক্রিক। এটা একটা দ্বীপ, এটার নাম পার্টি বনিয়া, এই দ্বীপটার নাম পার্টি বনিয়া। আর এটাই হচ্ছে ফেজারগঞ্জ কার্গিল সি বিচ। আপনারা যদি মক্কালের সি বিচে নেমে সোজা হাঁটতে চলে আসবেন, চলে আসতে পারবেন। তবে 5 কিলোমিটারের আপনাদের পক্ষে সম্ভব নয়, হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে আবার বকখালি যেতে পারবেন। পুরোটাই হ্যাঁ, হয় টোটো, নাহলে অটো, নাহলে প্রাইভেটে করে এসে নেমে ঘুরে যেতে পারবেন। হ্যাঁ, বকখালি। জম্বুদ্বীপের অবস্থানটাই হচ্ছে পুরোটাই বঙ্গোপসাগরের উপরে, বিশাল ওই দ্বীপ। ওই দ্বীপের আয়তন কি, ওখানে কি কি পশু পাখি আছে, আশপাশের নদী নালা দ্বীপ সব কিছুই আমি জানি। আপনাদের সঙ্গে এসেই যখন সব বিস্তারে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। হ্যাঁ, আর এই যে ম্যানগ্রোভ গাছ, এগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না, এটা বিভিন্ন প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয়। এই যে কি ক্ষমতা, সব কিছু আপনারা সবিস্তারে জম্বুদ্বীপে গিয়ে জানতে পারবেন। এই মহানা বেরোলেই দুটো দ্বীপ দেখা যায়, এক হচ্ছে মৌসুমী আইল্যান্ড আর দুটি হচ্ছে সাগর দ্বীপ। দুটোই দূর থেকে দেখতে পাবেন। হ্যাঁ, কারণ এখান থেকে অনেকটাই সুন্দরবনের পুরোটা স্ট্রাকচারটা হচ্ছে এদিক ওদিক করে সব নদী। আপনি যে কোনো দিকে যাবেন তার সময়সীমা আলাদা। আপনি এই যেটি থেকে উঠলেন, এই যে মহানা পেরিয়ে জম্বুদ্বীপ গেলেন, জম্বুদ্বীপে নামানো হয় না, মৌসুমী দ্বীপ নেমে ঘুরে আবার এই জেটিতে আসবেন, 5 ঘন্টার সময় যাবে। আপনি সাগর দ্বীপ যাবেন, এখান থেকে যেতে পারবেন। এই জেটি থেকে উঠলেন, জম্বুদ্বীপ দেখলেন। দ্বীপটার আয়তন হচ্ছে 19,000 হেক্টর। 1 হেক্টর সমান 6 বিঘা জায়গা, অতএব বিশাল এই দ্বীপ, পুরোটাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত। এই দ্বীপে একটা সময় ওঠা নামা, কায় কারবার, বসতি সবই ছিল। এখন কেন সরকার নোম্যান্স প্ল্যান করেছে, কি কি কারণ ধরছে? দিদিরপুর থেকে যেসব জাহাজগুলো আসে, সেটা হচ্ছে এই জম্বুর অপোজিট সাইড দিয়ে চলাচল করে, এই সাইড দিয়ে চলতে পারে না, জল কম বলে। আর ওই যে ম্যানগ্রোভ গাছগুলো দেখছেন না, ওগুলো কোনো এক প্রকার গাছ নিয়ে ম্যানগ্রোভ গাছ হয় না। এর মধ্যে আছে বানি, বোরান, কেয়া, কেওড়া, হেতাল, বকরা, সুন্দরী, এই প্রকার গাছগুলো নিয়ে হয় ম্যানগ্রোভ গাছ। এর হচ্ছে প্রচণ্ড মাটি ধরে রাখার ক্ষমতা। এই কারণেই মাটিটাকে ধরে রাখে 2 রকমের মূল আছে, একটা ঠেস মূল, একটা শ্বাস মূল। এই মাটি ধরে রাখে বলেই সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু ম্যানগ্রোভ গাছের কারণেই আছে, নাহলে কবেই সমুদ্রের তলাতে তলিয়ে যেত। 2008 সাল, তার আগে 30 থেকে 35 বছর 120টা আদিবাসী ঘর ছিল এই জম্বুদ্বীপে বসবাস করত, এবং 1 থেকে 1.5 লাখ লোক শুটকি মাছের ব্যবসাটাও এই জম্বুদ্বীপে করতেন। বিশেষ করে যারা শুটকি মাছের ব্যবসা করতেন, ক্ষতিটা করেছে ওনারা। কীরকম? যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন, ওরা কী করতেন, ওদের প্রচুর জায়গার প্রয়োজন, মানে খামার তৈরি করতে হয় শুটকি মাছ শোকাতে গেলে। এই খামার তৈরি করতে গিয়ে ওরা কী করতেন, প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে দিয়ে, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা সি বিচের ওপরে, কিন্তু পুরোটাই ডাঙা হয়ে যাবে এই জল নেমে গেলে। ওই যে হলুদ বর্ডার টাইপের যে জলটা দেখছেন না, এই পুরোটাই ডাঙা হয়ে যাবে। হ্যাঁ, এই জল নেমে গেলে, এখন জোয়ার এসেছে বলে এতটা আসতে পেরেছি, নাহলে ওর থেকে আরও দূরে থাকতে হতো আমাদের। তাহলে এগুলোও কিন্তু আগে জঙ্গল ছিল, সি বিচ ছিল না। এই শুটকি মাছের কারবারিরা এইভাবে খামার তৈরি করতে গিয়ে প্রত্যেক বছর এইভাবে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে এত বড় বিশাল সি বিচ বের করেছে। তাহলে প্রত্যেক বছর ম্যানগ্রোভ গাছ যদি কেটে ফেলা যায়, কী হবে? একটা দিনে তলিয়ে যাবে। তলিয়ে গেলে সরকারের তো কিছু যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জমি নেই, স্কুল নেই, হসপিটাল নেই, মানুষজন বাস করে না, সব খালি ব্যবসা করার তাগিদে। তাহলে ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটাই তলিয়ে যায়, পক্ষান্তরে কিন্তু সরকারের একটা ক্ষতি হয়ে যাবে।
কিরকম, এই দ্বীপ চলিয়ে গেলে সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে গিয়ে আমাদের ওই তিনটে দ্বীপের ক্ষতি করে দেবে। 1 খেজারগঞ্জ, 2 পাতিবনিয়া, 3 মৌসুমী। কারণ ওখানে চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে, মানুষজন বাস করে। তাই সরকার চিন্তাধারা করে এই দ্বীপটাকে বাঁচিয়ে রাখার তাগিদে এখান থেকে এই গায়ে কারবার বসতি ওঠা নামা পুরোটাই ব্যান্ড করে দিয়ে নো ম্যান প্ল্যান করেছে। এই জিনিসটা এমনিতে হয়নি, বামফ্রন্টের আমলে 2জন মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে টাসেল হয়। একজন ছিলেন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, আর আরেকজন ছিলেন বনমন্ত্রী যোগেশ বর্মন। 2 মন্ত্রীর ভেতরে এই দ্বীপটাকে নিয়ে এই কারণেই টাসেলটা হয়। মৎস্যমন্ত্রী বলতে চাইছে আমার মৎস্যজীবীদের এখানে ব্যবসা করতে দিতে হবে। যোগেশবাবু বলছে ভাই তোমার মৎস্যজীবীদের যদি ব্যবসায়ী করতে দেওয়া যায় তাহলে ওরা যেভাবে ম্যানগ্রোভ গাছ কেটে সিমেন্ট বের করছে দ্বীপটাকেই একটা দিনে ছড়িয়ে দেবে, আর ছড়িয়ে দিলে ওই পিছনের দ্বীপগুলো সব মূলে শেষ হয়ে যাবে। কেউ কারোর কথা শোনে না। বামফ্রন্ট বলে 2জনেই বড় মন্ত্রী, এই না শোনার কারণে 2 মন্ত্রীদের ঠেলাঠেলিতে যখন জোরদার টক্কর বেঁধে যায়, যোগেশবাবু কি করলেন, এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুললেন। সুপ্রিম কোর্ট থেকে জজ সাহেবের রায়ে পুরো দ্বীপটার ওপরে 144 ধারা জারি করে এই নামা ওঠা গায়ে কারবার বসতি পুরোটাই ব্যান করে দিয়ে নো ম্যান প্ল্যান করে। আরও একটা কারণ দর্শী ছিলেন যোগেশবাবু, যেটা মূল কারণ ধরুন জজ সাহেব দুটো রায় দিয়েছেন। যারা এখানে শুটকি মাছের ব্যবসাটা করতেন ওরা কি করতেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে বিনা ট্যাক্সে বিনা শুল্কে এখান থেকে শুটকি মাছ ট্রলার বোঝাই করে পাচার করতেন বাংলাদেশে। বাংলাদেশটা তো বিদেশি সাহায্যের ওপরেই চলে, তাহলে ওখান থেকেও বিদেশি জিনিসপত্র এনে আবারও এখান থেকে এই জম্মুদ্বীপ থেকে ট্রলার বোঝাই করে আমাদের মিনি শহর কাছ থেকে স্মাগলিংয়ের একটা স্বর্গরাজ্য হয়েও গড়ে উঠেছিল। এই কারণে 30-35 বছর আগে প্রশাসনের এতটা জোর ছিল না, এখানে ফরেস্ট অফিস ছিল না, খেজারগঞ্জ কোস্টাল থানা ছিল না, বকখালি রেঞ্জ অফিসও ছিল না, এগুলো সব পরে পরে হয়েছে। এবং এরা বাদ দিয়ে আবার ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসটাও খেজারগঞ্জে, যে ইন্ডিয়ান কোস্টগার্ডের যে ওভারক্রাফট যেটা ডাঙায়ও চলে জলেও চলে, এই গতকালই এই সিরিজের ওপরে উঠে বসে পাহারা দিচ্ছিল। শুধু জম্মুদ্বীপ নয়, এখন সুন্দরবনের যত বদ্বীপগুলো আছে সব কিন্তু কেন্দ্রীয় রাজ্যে মানে যৌথ প্রকল্পে নিরাপত্তা দেয়া চলছে। এই যে স্পিড বোট আছে কোস্টাল থানার, ওরা পেট্রোলিং করে। তো দেখো গাইস, এইখানটায় মানে সাইডে আর কিছু দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। তো আমার কিন্তু এইখানটা এসে খুব একটু ভয় ভয় লাগছিল, কারণ এতটা জল, গভীর জল। তো খুব ভালো লাগছিল। আর তোমরাও ভিডিওটা কতটা এনজয় করেছো কমেন্ট করে কিন্তু বলবে। আর এরপরে দেখো এখান থেকে আমরা এখন বাড়ি ফেরার পথে আমরা অনেক দূর গিয়েছিলাম, আর অনেকক্ষণ আর কি লঞ্চে ছিলাম। আর এখন দেখো আমাদের লঞ্চটা ঘাটে চলে এসেছে। আর এই যে দেখো এই কাকুটা কীভাবে দড়ি ধরে টেনে টেনে ঘাটে নিয়ে আসছে। এখান থেকে বেরিয়ে আমরা দেখো চলো আবার টোটোতে উঠে আরেকটা মন্দিরে চলে আসলাম। এই মন্দিরটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, দেখেই ভালো লাগছে। আর মন্দির মানেই ভালো লাগার জায়গা, শান্তির জায়গা। আর এখানে দেখো আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো আমরা চলে গেলাম, এই যে তোমাদের দাদাভাই ওরা ওইখানটায় রয়েছে, তো আমি আর ওইখানটা যাইনি। এই তারপরে দেখো আমাদের ঘোরাঘুরি ফাইনালি শেষ করে আবার বকখালিতে চলে এসেছি। আর এই বকখালির এই লেখাটার উপরে আমার ছেলে দাঁড়িয়ে একটুখানি খেলাধুলা করছিল, আর তারপরে নিচে নেমে দেখো আবার বালি নিয়ে খেলা করছে। আর এইখানে এখন আমাদের দাঁড়াতে দাঁড়াতে খুব কষ্ট হয়ে যাবে, কারণ অনেকটা ঘোরাঘুরির পরে আবার বেরিয়েছি ঘুরতে, কারণ আবার কালকে বাড়ি চলে যাব। তার জন্য আবার এই সমুদ্রের সামনে আসলাম। এইবার এসে আবার চেয়ার নিয়ে বসে পড়েছি, আর আমার ছেলে ওর খেলছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30 পৌনে 10টা বাজে। আর এখনই আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সকালবেলা ভাবছিলাম সকালবেলা এই ইন্ট্রোটা দেবো, তা হবে না। কালকে হচ্ছে আমরা ভোরবেলা একদম অন্ধকার থাকতে এখান থেকে বেরিয়ে যাব, তখন আর কথা বলতে পারবো না, তাড়াহুড়ো ব্যস্ততা থাকবে। তো আজকেই তোমাদের জানিয়ে দিচ্ছি আমরা এখন সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি প্রায়। কালকে ভোরবেলা আমরা বকখালি থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো একটু মনটা খারাপ, কারণ এই কদিন 2 দিন ছিলাম, 2 দিন আর কি খুব মজা করেছি। আর বাড়িতে তো যেতেই হবে, তাই না? আর বাড়িতে ভালো লাগছে না, আবার একদিকে খুব মজাও হচ্ছে। 2 দিন পর বাড়ি যাওয়া মানে অনেক ব্যাপার। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার তোমরা রেগুলার ব্লগ দেখতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা।